ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আগের ভিডিওগুলোতে প্রথম চ্যাপ্টারের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার বা দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ে বড় প্রশ্ন থাকবে না, 8 নম্বরের কোশ্চেন থাকবে না। দ্বিতীয় চ্যাপ্টারে 3টি এমসিকিউ থাকবে 1 নাম্বার করে, 1 × 3 = 3, আর এসএকিউ থাকবে 3টে 1 নাম্বার করে, এখানেও 3 নাম্বার। এই চ্যাপ্টারে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে আমরা এমসিকিউ এবং এসএকিউ মিলে 6 নাম্বারের কোশ্চেন ফাইনালে পাব। সেইভাবে আমরা প্রস্তুতি নেব। এখানে বড় প্রশ্ন আকারে প্রস্তুতি নেব না। আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারে কোন বিষয় নিয়ে আলোচনা করব? দ্বিতীয় চ্যাপ্টারে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। প্রথমে আমরা জানি যে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। এইবার এই আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে এই আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে তৈরি হয়েছে বিভিন্ন দেশের মধ্যে, আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বে একটা বিরাট পরিবর্তন আনে। দুটো মহাযুদ্ধ হয়েছে। প্রথম মহাযুদ্ধ 1914 থেকে 1918 সাল পর্যন্ত, দ্বিতীয় মহাযুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধ চলেছে। এই দুটো মহাযুদ্ধের মধ্যে তোমার বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে, ব্যাপকভাবে পরিবর্তন এনেছে বিশ্ব রাজনীতিতে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তাই আমাদের সিলেবাসে রয়েছে দ্বিতীয় চ্যাপ্টারের মূল কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক। আমরা আগে জানি যে আন্তর্জাতিক সম্পর্ক একটা গতিশীল বিষয়। পৃথিবীর যত অগ্রগতি ঘটবে, পৃথিবীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর পরিবর্তন ঘটবে। দ্বিতীয় মহাযুদ্ধের আগে আমরা পৃথিবীর একটু প্রেক্ষাপটটা জেনে নেব। দ্বিতীয় মহাযুদ্ধের আগে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্র 1823 সাল থেকে বিদেশ নীতির ক্ষেত্রে সে নিজেকে বিশ্ব রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে। একে বলা হয় বিদেশ নীতির ক্ষেত্রে আইসোলেশন পলিসি, বিদেশ নীতি থেকে নিজেকে গুটিয়ে রাখা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের সামগ্রিক উন্নতির উপরে গুরুত্ব আরোপ করে। দ্বিতীয় মহাযুদ্ধের পরে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং জার্মানি একটা প্রথম সারির শক্তিতে পরিণত হয়। হিটলার ভার্সাই চুক্তিকে অমান্য করেছে। 1934 সালে পুরোপুরিভাবে ক্ষমতায় এসে তিনি ভার্সাই চুক্তির প্রতিশোধ নেওয়ার জন্য জার্মানিকে সামগ্রিকভাবে ব্যাপক একটা উন্নতির স্তরে নিয়ে যেতে সক্ষম হন। ইটালি একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় কার নেতৃত্বে? মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেন। তাহলে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ইটালি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। জাপান শক্তিশালী রাষ্ট্র, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স এগুলো শক্তিশালী রাষ্ট্র। প্রথম মহাযুদ্ধ থেকে, মহাযুদ্ধের পরবর্তীকাল থেকে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত প্রায় ৬-৭টি দেশ সমান ক্ষমতাশালী দেশে পরিণত ছিল, যার ফলে বিশ্ব রাজনীতি এই সময়ে বহুকেন্দ্রিক ছিল। কোনো দেশই অপর দেশকে অমান্য করতে পারত না, আক্রমণ করার সাহস পেত না। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধে বিভিন্ন কারণের মধ্যে জার্মানির প্রতি
ফ্রান্সের নেতৃত্বে যে ভার্সাই চুক্তি চাপিয়ে দিয়ে অবিচার করা হয়েছিল, তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বা কারণ নিহিত ছিল। যাই হোক, দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় হিটলার পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু করেন। দ্বিতীয় মহাযুদ্ধের আগে জার্মানি, ইটালি, জাপান এই তিন অক্ষশক্তি জোট তৈরি হয়। অন্যদিকে মহাযুদ্ধ শুরু হয়ে গেলে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া একদিকে হয়ে ওই যুদ্ধকে মোকাবেলা করে। দ্বিতীয় মহাযুদ্ধে প্রথম দিকে অক্ষশক্তির অগ্রগতি ঘটে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় অক্ষশক্তি জার্মানি, জাপান, ইটালি পরাজিত হয়েছে এবং এই তিনটি রাষ্ট্র তাদের শক্তি হারিয়েছে, ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রথমে অংশ না নিয়ে তার নিজের শক্তি বৃদ্ধিতে ব্যস্ত ছিল, কিন্তু জাপান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার বন্দরে আক্রমণ করে, বোমাবর্ষণ করে আকাশ থেকে, তখন জাপানের এই আক্রমণে পার্ল হারবার বন্দর যখন ধ্বংসপ্রায়, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধে অংশ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করে 1945 সালে। সেই বোমা জাপানের উপরে নাগাসাকি এবং হিরোশিমা এই দুটো জায়গাতে বর্ষণ করে, যার ফলে জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। হিটলারের বাহিনী পরাজিত হয়, ইটালির ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়। তাহলে এই তিনটি বড় শক্তি ধূলিসাৎ হয়ে গেল দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমে অংশ না নিয়ে এবং বহুদিন ধরে তার বিদেশ নীতির মধ্য দিয়ে নিজের শক্তি বৃদ্ধি করেছে, আর্থিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে। সোভিয়েত রাশিয়া হিটলারের আক্রমণে কিছুটা ক্ষতি স্বীকার করলেও, কিছুটা তার ক্ষতি হলেও, পরবর্তীকালে সোভিয়েত রাশিয়া এই দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে, পোল্যান্ডে, আলবানিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভাকিয়া এইসব দেশে সমাজতন্ত্র কায়েম করে। এইসব দেশে আগে থেকেই কমিউনিস্ট পার্টি ছিল। সেই সব পার্টিকে সোভিয়েত রাষ্ট্রনায়ক স্ট্যালিন যুদ্ধের সময় ব্যাপকভাবে সহযোগিতা করে এবং আদর্শগতভাবে সেই সব দেশে সমাজতান্ত্রিক সমাজ গঠনে সোভিয়েত রাশিয়া ভূমিকা পালন করে। যার ফলে সোভিয়েত রাশিয়াতে নভেম্বর বিপ্লবের মাধ্যমে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা পূর্ব ইউরোপের আরও কয়েকটা দেশে প্রতিষ্ঠিত হলো, যার ফলে সমাজতান্ত্রিক শিবির শক্তিশালী হলো। অন্যদিকে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে বিদেশ নীতির ক্ষেত্রে নিজেকে গুটিয়ে রাখলেও সোভিয়েত সম্প্রসারণকে রোধ করার জন্যে, সমাজতান্ত্রিক ব্যবস্থাকে রোধ করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং তার বিদেশ নীতি, যেটা প্রায় 100 বছরের বেশি যেভাবে চলছিল, সেটার পরিবর্তন আনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে রাষ্ট্রপতি ট্রুম্যান তিনি মার্কিন কংগ্রেসে ঘোষণা করেন যে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদেশ নীতির ক্ষেত্রে নিজেকে যুক্ত করতে হবে। সোভিয়েত রাশিয়ার সম্প্রসারণ আমাদের দেশের পক্ষে ভালো নয়। মার্কিন পুঁজিবাদী ব্যবস্থাকে যদি বজায় রাখতে চাই আমরা, এবং পশ্চিমের ইউরোপের পুঁজিবাদী ধনতান্ত্রিক রাষ্ট্র কাঠামোকে যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে হবে এবং যাতে করে সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থার আর নতুন করে সম্প্রসারণ না হয়। পশ্চিম ইউরোপের দেশগুলিতে
সোভিয়েত ইউনিয়ন সহযোগিতার হাত যাতে না বাড়ায়, সেই জায়গায় আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম ইউরোপের যুদ্ধে বিধ্বস্ত রাষ্ট্রগুলিকে সহযোগিতার হাত বাড়াতে হবে। এই সহযোগিতা আর্থিক ক্ষেত্রে করতে হবে, এই সহযোগিতা সামরিক ক্ষেত্রে করতে হবে। সুতরাং আমরা যে আলোচনা করলাম তাতে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু শক্তির অধিকারী হয়েছে, অন্যদিকে সোভিয়েত রাশিয়া তার নিজের শক্তি বৃদ্ধি করেছে এবং তার যে মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে চায়, সেটা পূর্ব ইউরোপের কিছু দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। মার্ক্সবাদ সর্বহারার মতবাদ, মার্ক্সবাদ সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের সরকার প্রতিষ্ঠিত করতে চায়, সেই শ্রমজীবী শক্তির বিস্তার ঘটাতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতন্ত্র বিরোধী রাষ্ট্র, ধনতান্ত্রিক রাষ্ট্র, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী সুপার পাওয়ার স্টেটে পরিণত হলেও সোভিয়েত রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করতে পারেনি। এক, সোভিয়েত রাশিয়া সুপার পাওয়ার শক্তিতে পরিণত হয়েছে। দুই, সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে এবং সোভিয়েত রাশিয়া বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ভবিষ্যতে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটা কখনই আমরা মেনে নিতে পারি না। এই জন্যে বিদেশ নীতির ক্ষেত্রে আমাদের এই মৌলিক পরিবর্তন আনা দরকার এবং সেই মতো পরিবর্তন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের রাজনীতিতে আমরা এই প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুটো মহাশক্তিধর রাষ্ট্রের আবির্ভাব ঘটেছে। একদিকে পুঁজিবাদী ধনতান্ত্রিক উদারনৈতিক গণতান্ত্রিক দেশের নেতৃত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমী পুঁজিবাদী দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র সংগঠিত করেছে। অন্যদিকে সোভিয়েত রাশিয়ার স্ট্যালিনের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলিকে সংগঠিত করা হয়েছে, যার ফলে বিশ্ব রাজনীতি দ্বিমেরু কেন্দ্রিক হয়ে পড়েছে। সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক উত্তেজনা, পারস্পরিক বিদ্বেষ, একে অপরকে শত্রু ভাবার যে পরিবেশ সেটা তৈরি হয়েছে এবং বিশ্বের দুটো কেন্দ্র থেকে বিশ্বের রাজনীতি পরিচালিত হয়। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন কেন্দ্র, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার রাজধানী মস্কো কেন্দ্র থেকে। এই যে দুটো জায়গা থেকে, ওয়াশিংটন আর মস্কো, এই দুটো জায়গা থেকে যে বিশ্ব রাজনীতি পরিচালিত হতে লাগলো এবং বিশ্বের প্রায় দেশ এই দুটো কেন্দ্রকে ভিত্তি করে তাদের বিদেশ নীতি নির্ধারণ করেছে, যার ফলে বিশ্ব রাজনীতি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ দুটো শিবিরের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ধনতান্ত্রিক শিবির, পুঁজিবাদী শিবির, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির। এই বিশ্ব রাজনীতিকে বলা হয় দ্বিমেরুবাদ। এই দ্বিমেরুবাদকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধ সৃষ্টি হয় বিশ্ব রাজনীতিতে। ঠান্ডা যুদ্ধ কোল্ড ওয়ার। এই ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথমে আমরা দেখব কোন ব্যক্তি এটাকে ব্যবহার করেছেন। ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ বার্নার্ড বারুস। ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেন মার্কিন কূটনীতিবিদ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ বার্নার্ড বারুস। কোল্ড ওয়ার কথাটি প্রথম ব্যবহার করেছেন, আর এই কথাটিকে প্রয়োগ করেছেন কে? মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান। এই দুটো নাম আমরা বিশেষভাবে মনে রাখবো। শর্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা তাহলে দেখছি
মার্কিন যুক্তরাষ্ট্র কোল্ড ওয়ার কথাটিকে ব্যবহার করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কোল্ড ওয়ার কথাটিকে প্রয়োগ করেছে। কোল্ড ওয়ারের বাংলা ঠান্ডা যুদ্ধ। এবার আমাদের জানতে হবে ঠান্ডা যুদ্ধ কি, কাকে বলে ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধ কিন্তু এই সুপার পাওয়ার স্টেট, মহাশক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ারকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। এর আগে কিন্তু এই টার্মটা সৃষ্টি হয়নি। তার কারণ এর আগে আমরা দেখেছি বহু মেরু কেন্দ্রিক পলিটিক্স আবার আন্তর্জাতিক রাজনীতি। কেন আমরা দ্বিতীয় মহাযুদ্ধের আগে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র মোটামুটি সামরিক অর্থনৈতিক দিক থেকে, সোভিয়েত সমাজতান্ত্রিক দেশ মোটামুটি শক্তিশালী দেশ, জাপান শক্তিশালী দেশ, ইটালি মুসোলিনির নেতৃত্বে শক্তিশালী দেশে পরিণত হয়েছে, জার্মানি নাৎসিবাদী শক্তি হিটলারের নেতৃত্বে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই জন্যে এই প্রায় সমান ক্ষমতাশালী রাষ্ট্র কোনো রাষ্ট্রকেই তোয়াক্কা করতো না এবং প্রত্যেকেই কিন্তু নিজে তার শক্তিকে বৃদ্ধি করেছে। আমরা দেখেছি প্রথম মহাযুদ্ধের পরে লিগ অফ নেশনস আন্তর্জাতিক সংগঠন, বাংলা হলো জাতিসংঘ, সেই সংঘে দেখেছি যে হিটলার সেই জাতিসংঘের যে নীতি, নিরস্ত্রীকরণ নীতি, তাকে অমান্য করে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। আবার জাতিসংঘকে যারা পরিচালনা করেছে সেই সব দেশগুলো তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করেছে, যার ফলে বিশ্ব রাজনীতি বহুকেন্দ্রিক রাজনীতিতে ছিল। আমরা দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে দেখলাম যে তিনটি শক্তি, বড় শক্তি জাপান, ইটালি, জার্মানি ধূলিসাৎ হয়ে গিয়েছে। অন্যদিকে হিটলারের আক্রমণে ফ্রান্সের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। ফ্রান্সকে হিটলার প্রথমে পরাজিত করেছিল। অন্যদিকে আমরা দেখব যে ইংল্যান্ডকে হিটলারের বাহিনী বারবার আক্রমণ করে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দেয় এবং ইংল্যান্ডের সামরিক শক্তিকে ধূলিসাৎ করে দেয়, ধ্বংস করে দেয়, দুর্বল করে দেয়। অন্যদিকে সোভিয়েত রাশিয়া দেখব যে হিটলারের বাহিনীর আক্রমণে প্রথমে তারা কৌশল নিয়ে হিটলারের বাহিনীকে প্রতিহত করবার চেষ্টা করে, পরে হিটলারের বাহিনী প্রাকৃতিক কারণে দুর্বল হয়ে পড়লে হিটলারের বাহিনীকে আক্রমণ করে পরাজিত করে সোভিয়েত রাশিয়া। তাহলে দুটো রাষ্ট্র কিন্তু বেরিয়ে যাচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে। এই সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো মহাশক্তিধর রাষ্ট্র, তারা সরাসরি কোনো পরবর্তীকালে যুদ্ধে যুক্ত হয়নি, কিন্তু তাদের মধ্যে রেষারেষি, তাদের মধ্যে বিদ্বেষ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তারা একে অপরকে বন্ধু হিসাবে গ্রহণ করেনি, একে অপরকে শত্রু হিসাবে গ্রহণ করেছে। এখানে মনে রাখতে হবে যে দ্বিতীয় মহাযুদ্ধের ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক মিত্র শক্তি হিসাবে একদিকে এই যুদ্ধে যোগদান করলেও আদর্শগত কারণে দুটি দেশের মধ্যে মৌলিক পার্থক্য আছে। সোভিয়েত রাশিয়া মার্ক্সবাদ লেনিনবাদের যে আদর্শ, সর্বহারা শ্রেণীর যে আদর্শ, সমাজতান্ত্রিক রাষ্ট্রের যে আদর্শ, সেই আদর্শকে সম্প্রসারিত করতে চায়, সেই আদর্শের ভিত্তিতে পৃথিবীতে শ্রমজীবী সরকার প্রতিষ্ঠিত করতে চায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র উদারনৈতিক গণতান্ত্রিক দেশ, সে চায় পুঁজিবাদী রাষ্ট্রকে বজায় রাখতে এবং সমাজতন্ত্রকে ধ্বংস করতে চায়। মার্ক্সবাদকে উচ্ছেদ করতে চায়, লেনিনবাদকে উচ্ছেদ করতে চায়। সর্বহারার মতবাদ পুঁজিবাদী ব্যবস্থার বিরোধী। তাই মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়াকে জব্দ করার জন্যে বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করে। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপারটাকে নিয়ে ভাবেনি। এখন দ্বিতীয় মহাযুদ্ধের পরে যেহেতু সোভিয়েত রাশিয়া একটা সুপার পাওয়ার স্টেটে পরিণত হয়েছে, আমরা লক্ষ্য করব যে 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু বোমা তৈরি করলেও তার পাশাপাশি পাল্লা দিয়ে 1949 সালে সোভিয়েত রাশিয়া পরমাণু বোমা তৈরি করেছে।
আমরা দেখব 1952 সালে মার্কিন যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা তৈরি করেছে, তার পাশাপাশি 1953 সালে সোভিয়েত রাশিয়া হাইড্রোজেন বোমা তৈরি করেছে। আমরা লক্ষ্য করব মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত সম্প্রসারণকে রোধ করার জন্যে পশ্চিমী দেশগুলিকে, যুদ্ধে বিধ্বস্ত পশ্চিমী দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য দেওয়ার জন্যে, সামরিক শক্তির দিক থেকে সাহায্য করবার জন্যে ন্যাটো একটা সামরিক শক্তি জোট গঠন করেছে। 13টা দেশ নিয়ে এই ন্যাটো গঠিত হয়েছে 1949 সালে 4 এপ্রিল। পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো দেশ নিয়ে আনজাস চুক্তি করেছে, সিয়াটো সামরিক শক্তি জোট গঠন করেছে। পাশাপাশি সোভিয়েত রাশিয়া বসে থাকেনি, পাশাপাশি আমরা দেখেছি সোভিয়েত রাশিয়াও সামরিক শক্তি জোট গড়ে তুলেছে। পূর্ব ইউরোপের বিভিন্ন সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে আলবানিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভাকিয়া এইসব দেশগুলোকে নিয়ে একটা শিবির তৈরি করেছে, ওয়ারশো চুক্তি করেছে, সামরিক চুক্তি করেছে। সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দেশগুলিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সমাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সামরিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতা করেছে। তাহলে আমরা দেখছি পৃথিবী দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে গিয়েছে। এই যে দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে যাওয়া, একে বলা হয় দ্বিমেরুবাদ। এই দ্বিমেরুবাদের রাজনীতি ব্যাপক আকার ধারণ করে, আর এই দ্বিমেরুবাদকে কেন্দ্র করে ঠান্ডা যুদ্ধ সৃষ্টি হয়। ঠান্ডা যুদ্ধ কি? একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সরাসরি আক্রমণ করলে তাকে আমরা যুদ্ধ বলি, আর ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে সেটাকে আমরা বলি হট ওয়ার, অর্থাৎ গরম যুদ্ধ। প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করা। কিন্তু ঠান্ডা যুদ্ধ, এই যুদ্ধ ঘোষিত যুদ্ধ নয়। এই যুদ্ধকে কোনো রাষ্ট্র স্বীকার করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী দেশগুলিকে আর্থিক সাহায্য করার জন্যে মার্শাল পরিকল্পনা গ্রহণ করে এবং এই সব দেশগুলিকে আর্থিক সাহায্য করে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবে নিয়েছিল, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ডক্ট্রিন, তিনি ভেবেছেন যে আমরা যদি সাহায্য না করি তাহলে সোভিয়েত রাশিয়া সাহায্য করবে, সোভিয়েত রাশিয়া পশ্চিমী দেশগুলোর উপরে আধিপত্য বিস্তার করবে। তাহলে পরবর্তীকালে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাকে আক্রমণ করতে পারে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করবে, ধ্বংস করবে। সুতরাং আর্থিক সাহায্যের জন্য মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছেন। ট্রুম্যান ডক্ট্রিন, মার্কিন রাষ্ট্রপতি যে ঘোষণা করলেন যে বিদেশ নীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে হবে, সোভিয়েত রাশিয়াকে জব্দ করতে গেলে, সোভিয়েত রাশিয়ার সমাজতন্ত্রের সম্প্রসারণকে রোধ করতে গেলে আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং আমরা এখন থেকে সেই ব্যবস্থাই করব। বিশ্বের যেখানে যাই ঘটুক না কেন, ব্রিটেন দুর্বল হয়ে গিয়েছে, যেখানে ব্রিটেনের কর্তৃত্ব আছে, ব্রিটেন যদি সেই পুঁজিবাদী দেশগুলোকে সাহায্য করতে না পারে, ফ্রান্স যদি কোনো পুঁজিবাদী দেশকে সাহায্য করতে না পারে, সেই জায়গায় আমরা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই সব দেশে সামরিক সাহায্য করব, তোমার অর্থনৈতিক সহযোগিতা করব। কোনো দেশে যদি রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, কোনো দেশে যদি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্যে মার্ক্সবাদ লেনিনবাদের প্রসার ঘটে, কমিউনিস্ট আন্দোলন হয়, সেক্ষেত্রে আমরা সামরিক সহযোগিতা করে কমিউনিস্ট আন্দোলনকে, সমাজতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করব। এইভাবে আমাদের বিদেশ নীতি এখন থেকে চলবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে না যুদ্ধ না শান্তি, একটা চরম উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি, একেই বলা হয় ঠান্ডা যুদ্ধ। আবার এই ঠান্ডা যুদ্ধকে অনেকেই বলেছেন এটা স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধ কোন অর্থে?
দুটি মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে যদি যুদ্ধ ভাব থাকে বিশ্বের বিভিন্ন দেশে, যাই ঘটুক না কেন এই দুটি শক্তি আড়াল থেকে সেই ঘটনাকে পরিচালনা করেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তোমার চেষ্টা করেছে পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের সার্বভৌম ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কোনো দেশ আদর্শগতভাবে মার্কিন শিবিরে যোগ দিয়েছে। যেসব দেশ ক্যাপিটালিস্ট আদর্শে বিশ্বাস করে, ক্যাপিটালিজমকে বিশ্বাস করে, ধনতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিশ্বাস করে, এবং সেই সব দেশের পার্টিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে। অন্যদিকে যেসব দেশে কমিউনিস্ট আন্দোলন হয়েছে সেই সব দেশের এবং কমিউনিস্ট আন্দোলনের মধ্যে যে সরকার তৈরি হয়েছে সেই সব দেশগুলো সোভিয়েত রাশিয়াকে সমর্থন করেছে। 1950 সালে কোরিয়াতে যখন কমিউনিস্ট আন্দোলন দেখা দেয় তখন কোরিয়ার সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে সাহায্য করে। তাতে যখন কমিউনিস্ট আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠল, কমিউনিস্ট আন্দোলন সফল হচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রুম্যান তিনি কী করলেন, তিনি বিশাল জাতিপুঞ্জকে ব্যবহার করলেন। আমরা আগেই জানি যে 1945 সালে 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছে। জাতিপুঞ্জের সনদে উল্লেখ আছে যে বিশ্বের জাতিপুঞ্জের সম্মতি নিয়ে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্যে সামরিক বাহিনী তৈরি করে, জাতিপুঞ্জের নামে সামরিক বাহিনী তৈরি করে সেই ঘটনাকে মোকাবেলা করা যাবে। এই কন্ডিশনে মার্কিন যুক্তরাষ্ট্র কী করল, কোরিয়াতে যখন কমিউনিস্ট এবং পুঁজিবাদী শক্তির মধ্যে লড়াই চলছে, সংগ্রাম চলছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জকে ব্যবহার করে জাতিপুঞ্জের বাহিনী তৈরি করে সেই বাহিনীতে মার্কিন যুক্তরাষ্ট্রের 90% সেনা 90% সেনা ছিল এবং কমিউনিস্ট আন্দোলনকে দমানোর চেষ্টা করে। কমিউনিস্টরা প্রথমে সফল হলেও মার্কিনী এবং জাতিপুঞ্জের বাহিনীর কাছে প্রায় পরাজিত হওয়ার মুখে চীনের বর্ডার, সেখানে কোরিয়ার উত্তর সাইডে চীনের সীমান্তে পৌঁছে যায়। সেই সময় চীন দেখে যে কমিউনিস্টরা পরাজিত হয়ে যদি চীনের মধ্যে প্রবেশ করে তাহলে মার্কিন বাহিনী, বিশেষ করে জাতিপুঞ্জের বাহিনী চীনে চলে আসতে পারে। তখন চীনকে কাজে লাগালো সোভিয়েত রাশিয়া কিন্তু যুদ্ধে অংশ নিল না। চীনে সেই সময় 1949 সালে স্বাধীনতা লাভ করে। চীনের নয়া গণতান্ত্রিক বিপ্লব হয় মাও সেতুংয়ের নেতৃত্বে। চীনের বাহিনী লাল ফৌজ, সেই লাল ফৌজ মাও সেতুংয়ের নির্দেশে উত্তর কোরিয়ার মাটিতে ঝাঁপিয়ে পড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনার সঙ্গে যুদ্ধ হয় এবং মার্কিন বাহিনী পরাজিত হলো। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত রাশিয়া সরাসরি যুদ্ধ করলো না, কিন্তু সোভিয়েত রাশিয়া চীনকে সহযোগিতা করলো, সোভিয়েত রাশিয়া উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টিকে সমর্থন করলো এবং এর মাধ্যমে মার্কিন বাহিনী যখন পরাজিত হলো, লজ্জার ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রের, একটা প্রেস্টিজের ব্যাপার। যাই হোক, শেষ পর্যন্ত কোরিয়া দুটো ভাগ হয়ে গিয়েছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াতে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। এইভাবে যখন সমাজতন্ত্র এর সম্প্রসারণ ঘটছে, তাহলে কোরিয়াতে একটা অংশে উত্তর কোরিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো। এবার পরবর্তীকালে আমরা দেখব যে কিউবাতে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কমিউনিস্ট আন্দোলন যখন হচ্ছে, তখন সেক্ষেত্রে সোভিয়েত রাশিয়া কিউবাকে সাপোর্ট করেছে। কিউবার সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ গ্রহণ করলে সোভিয়েত রাশিয়া কিউবার মাটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করে, সেখানে সেনা মোতায়েন করে, বিশাল সেনাবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কেনেডি সেই সময়ে দেখা গেছে যে কিউবাকে আক্রমণ করবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের একদম পাশে একটা ছোট্ট দ্বীপ কিউবা,
সেখানে যদি সোভিয়েত রাশিয়া সেনা মোতায়েন করে এবং প্রচুর অস্ত্র সেখানে জমা করে, তাহলে মার্কিন সার্বভৌমিকতার পক্ষে খুব ক্ষতিকর। এবং সবথেকে আদর্শ দিক থেকে যে শত্রু মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদের আদর্শের ভিত্তিতে সোভিয়েত রাশিয়া কিউবাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা দ্বীপটিকে সেনাবাহিনী জলপথে মোতায়েন করে ঘিরে ফেলে এবং বিশ্বের মানুষ তখন ভেবেছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এই বোধহয় যুদ্ধ শুরু হয়ে গেল। এটা কি ঠান্ডা যুদ্ধের আবহাওয়া। বহু ঘটনা আছে, সবটা আলোচনা করা সম্ভব হচ্ছে না। যেসব ঘটনাকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া একদিকে নেতৃত্ব দিয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিয়েছে, যার ফলে দুই শক্তিধর রাষ্ট্র, সুপার পাওয়ার স্টেট সামনাসামনি লড়াই করেনি, সামনাসামনি যুদ্ধ করেনি, কিন্তু এই দুটি দেশ পিছনে থেকে পরস্পর বিরোধী শক্তিকে উৎসাহিত করেছে, উস্কানি দিয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের, মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী গণতান্ত্রিক দেশ, এই দেশ কিন্তু পৃথিবীর মানব অধিকারকে বেশি কেড়ে নিয়েছে, পৃথিবীর গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছে। আমরা সাধারণভাবে বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা মনোভাব দেখিয়েছে যাতে শান্তিপ্রিয় মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা কিন্তু সোভিয়েতকে সমর্থন করেছে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে যে না যুদ্ধ না শান্তি, চরম উত্তেজনাময় পরিস্থিতি, একে বলা হয় ঠান্ডা যুদ্ধ। আর এই দুই শক্তির মধ্যে যে পারস্পরিক বিদ্বেষ, পারস্পরিক শত্রুতামূলক মনোভাব প্রকাশের ঘটনা বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, তাতে বিশ্বের শান্তিকামী মানুষের নার্ভে চাপ পড়েছে, মানুষের মনে চাপ পড়েছে, সেই জন্য এটাকে আবার স্নায়ুযুদ্ধ বলা হচ্ছে। ঠান্ডা যুদ্ধের কারণ হিসাবে আমরা বলবো সাবেকি গোড়া অভিমত। সাবেকি গোড়া অভিমত হচ্ছে দ্বিতীয় মহাযুদ্ধের পরে পুঁজিবাদী শিবিরে যে রাষ্ট্রটি নেতৃত্ব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেটা কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে নিজের দেশের শোষিত বঞ্চিত মানুষকে শোষণ করা এবং মুষ্টিমেয় ব্যক্তির স্বার্থকে রক্ষা করা, আপামর জনসাধারণের স্বার্থ রক্ষা করা নয়। পাশাপাশি সাম্রাজ্যবাদী মনোভাবকে গ্রহণ করা, সুযোগ পেলেই দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে সে দেশে সাম্রাজ্য বিস্তার করবে। কিন্তু একথা আমাদের মনে রাখতে হবে, দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে বলা হয়েছে সাবেকি সাম্রাজ্যবাদী রাষ্ট্র যেভাবে তার সাম্রাজ্যকে বিস্তার করেছে, কিন্তু এখন থেকে সেভাবে কোনো রাষ্ট্র সরাসরি অন্য রাষ্ট্রকে আক্রমণ করে সাম্রাজ্য বিস্তার করতে পারবে না। সবল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে দখল করে নিতে পারবে না, এটা সনদে উল্লেখ আছে। তাই বলে কি সাম্রাজ্যবাদী রাষ্ট্র বসে থাকবে? না, মার্কিন যুক্তরাষ্ট্র এমনভাবে আর্থিক সাহায্য করেছে, সামরিক সাহায্য করেছে দুর্বল রাষ্ট্রকে, যার উপরে পরোক্ষভাবে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করেছে। এখনও মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত করছে। এই সাম্রাজ্যবাদ সাবেকি সাম্রাজ্যবাদ নয়, এই সাম্রাজ্যবাদ নয় সাম্রাজ্যবাদ। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক সাহায্য দিচ্ছে IMF এর মাধ্যমে, বিশ্ব ব্যাংকের মাধ্যমে, সেখানে শর্ত আরোপ করছে এবং দুর্বল দেশকে যে শর্ত দিচ্ছে তাতে দুর্বল দেশের সার্বিক উন্নতি করা সম্ভব নয়। দুর্বল দেশ আরও দুর্বল হচ্ছে, আপাত দৃষ্টিতে তার সাময়িক সমস্যা সমাধানের জন্য এই ঋণ নিতে বাধ্য হচ্ছে, ঋণের ফাঁদে পা দিতে বাধ্য হচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র নয় সাম্রাজ্যবাদ নয় উপনিবেশবাদকে কায়েম করেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় সোভিয়েত ইউনিয়নকে
জব্দ করতে, সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করতে। মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ভাবতে পারেনি যে সোভিয়েত ইউনিয়ন 1917 সালে নভেম্বর বিপ্লবের মাধ্যমে যে সমাজতন্ত্রকে কায়েম করেছে সেটা সোভিয়েত রাশিয়ায় হয়তো সীমিত থাকবে, কিন্তু তা এখন আর থাকছে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্র যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করতে হবে, সোভিয়েত রাশিয়ার সম্প্রসারণকে রোধ করতে হবে, কোনো মতেই সোভিয়েতকে আমরা প্রসারিত হতে দেব না, বিশ্বের অন্য দেশের ক্ষেত্রে যাতে সোভিয়েতের প্রভাব না পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এই কারণেও ঠান্ডা যুদ্ধ সৃষ্টি হয়। এটা হচ্ছে পুরো অভিমত। দুই হচ্ছে সংশোধনবাদী অভিমত। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ঠান্ডা যুদ্ধের জন্য দায়ী করলে হবে না, সোভিয়েত রাশিয়াও কিছুটা সে তার আদর্শকে, মার্ক্সবাদ লেনিনবাদী আদর্শকে সম্প্রসারণের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। একটা কথা মার্ক্সবাদ অনুযায়ী আমাদের মনে রাখতে হবে যে বিপ্লবকে রপ্তানি করা যায় না। স্ট্যালিন বিভিন্ন দেশে তার সেনা দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে বিভিন্ন দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। এক্ষেত্রে খানিকটা ধরে নেওয়া যায় যে সাম্রাজ্যবাদী মনোভাব তার ছিল, এবং বিপ্লবকে রপ্তানি করা হয়েছে। তার ফলে আমরা লক্ষ্য করছি 90 দশকে এসে ওই সব দেশে সমাজতন্ত্র ভেঙে গিয়েছে। তাই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে কমিউনিস্ট পার্টি দরকার, আর সেই কমিউনিস্ট পার্টি সেই দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বিপ্লবের মাটি তৈরি করবে। বিপ্লবকে রপ্তানি করা যায় না, সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে সোভিয়েত ইউনিয়নের খানিকটা দায়িত্ব ছিল যে সে সম্প্রসারণ করতে চেয়েছে, নিজে আধিপত্য বিস্তার করতে চেয়েছে। সুতরাং এটা হচ্ছে তোমার সংশোধনবাদী অভিমত। সংশোধনবাদী অভিমতের আবার 3টে কারণ আছে: নরম সংশোধনবাদী, কঠোর সংশোধনবাদী, বিকল্প অভিমত। আমরা লক্ষ্য করব কোরিয়া যুদ্ধে সোভিয়েত রাশিয়া যেভাবে কোরিয়ার কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেছে, যেভাবে চীনের লাল ফৌজ কোরিয়ার মাটিতে মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ করেছে, সেই যুদ্ধকে সোভিয়েত রাশিয়া সাহায্য করেছে। পরবর্তীকালে আমরা দেখব 1956 সালে সোভিয়েত রাশিয়ায় নিকিতা ক্রুশ্চেভ যখন ক্ষমতা এসেছেন, তখন কিন্তু মার্কিন বিরোধিতা থেকে অনেকটাই সরে এসেছে। স্ট্যালিনের সময় সোভিয়েত রাশিয়ার যে বিদেশ নীতি ছিল, সেই বিদেশ নীতির ক্ষেত্রে ক্রুশ্চেভ বিরাট পরিবর্তন আসে। ক্রুশ্চেভ ক্ষমতায় এসে স্লোগান দিয়েছিলেন, একটা 4 ঘন্টার ভাষণ দিয়েছিলেন, তাতে পুরোটাই তার বক্তব্য ছিল যে স্ট্যালিনের আদর্শ, স্ট্যালিনবাদ নিপাত যাক। স্ট্যালিন ভুল করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অযথা সোভিয়েত ইউনিয়ন দ্বন্দ্বে গিয়েছে। এর ফলে সোভিয়েত রাশিয়ার আর্থিক ক্ষতি হয়েছে, সোভিয়েত রাশিয়ার সামরিক ক্ষতি হয়েছে। পুঁজিবাদ এখন ক্ষয়িষ্ণু, পতনোন্মুখ। অযথা পুঁজিবাদের উপর সমাজতান্ত্রিক দেশের নেতা হিসেবে শক্তি প্রয়োগ করার দরকার নেই। স্ট্যালিনবাদ নিপাত যাক, ডিস্ট্যালিনাইজেশন করা হয়েছে। স্ট্যালিনের মূর্তি, লেনিনের মূর্তি ওই সময় ক্রুশ্চেভের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির সমর্থকরা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তাহলে এটা কি হলো? তাহলে আদর্শগত সংঘাতটা একটু দুর্বল হয়ে গেল। এটা হলো নরম সংশোধনবাদী। সোভিয়েত রাশিয়ার ক্রুশ্চেভের নেতৃত্বে যে ভূমিকা, চীন তাতে সমালোচনা করেছে। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে কাগজিবাদ বলে মনে করেছে। চীন বলেছে সোভিয়েত রাশিয়ার উচিত মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে পুঁজিবাদকে ধ্বংস করে দেওয়া, কিন্তু ক্রুশ্চেভ সে কথা রাজি হয়নি। যার ফলে চীন এবং সোভিয়েতের মধ্যে যে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল 50-এর দশকের প্রথম দিকে, এবং পরবর্তীকালে চীন এবং সোভিয়েতের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। যাই হোক,
এইভাবে আমরা দেখছি যে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তোমার সময়ে সময়ে তোমার পারস্পরিক দ্বন্দ্ব, আবার সময়ে খানিকটা নরম মনোভাব দেখা দিয়েছে, এবং যার ফলে বিশ্ব রাজনীতিতে তাদের যে প্রভাব প্রতিপত্তি তা দেখা দিয়েছে। এইভাবে আমরা দেখব যে দ্বিমেরুবাদ, সমাজতান্ত্রিক শিবির, পুঁজিবাদী শিবির, এই কথাগুলো দ্বিতীয় মহাযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কে প্রাধান্য বিস্তার করেছে। এবার সোভিয়েত রাশিয়া আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুই দেশের মধ্যে একটা একটা মানে যে উত্তেজনা, সেই উত্তেজনার মানে সম্পর্ক সেটা প্রশমিত হয়ে একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়েছে। এই যে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল, সেই ঠান্ডা যুদ্ধকে প্রশমিত করা, ঠান্ডা যুদ্ধকে দূর করা, তাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ দূর করে সহযোগিতার মানসিকতা তৈরি করা, একে বলা হয় দাঁতাল। এই রাজনীতিটা দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে আমরা লক্ষ্য করব। ঠান্ডা যুদ্ধ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হয়েছে, তার ফলে ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাবো। 1979 সাল পর্যন্ত তোমার ঠান্ডা যুদ্ধ, অর্থাৎ 70 দশকে ঠান্ডা যুদ্ধ কিছুটা স্তীমিত ছিল। 1980 সাল থেকে আবার ঠান্ডা যুদ্ধ শুরু হয়। আফগানিস্তানে সোভিয়েত সেনা মোতায়েন ছিল। সোভিয়েত সেনা আফগানিস্তানে মোতায়েন থাকার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে ভালো মানে নেয়নি, তার ফলে একটু ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল। কিন্তু সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টিতে বিরাট পরিবর্তন আসে। স্ট্যালিনের পরবর্তীকালে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, নিকিতা ক্রুশ্চেভ, কোসিগিন, তারপরে তোমার ব্রেজনেভ, সর্বশেষে হলো তোমার মিখাইল গর্বাচভ, এরা সবাই কিন্তু পুঁজিবাদকে পরোক্ষভাবে সমর্থন করেছেন। এরা মার্ক্সবাদ লেনিনবাদ থেকে বিচ্যুত হয়েছে, সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট পার্টি থেকে বিচ্যুত হয়েছে, যার জন্যে সোভিয়েত রাশিয়ায় পুঁজিবাদের যে বৈশিষ্ট্য সেগুলো দেখা দিয়েছে। মিখাইল গর্বাচভ পেরেস্ত্রয়িকা, গ্লাসnost, যার মূল বিষয় হচ্ছে ধনতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য, সেটাকে গ্রহণ করে আস্তে আস্তে তোমার সোভিয়েত রাশিয়াকে পুঁজিবাদের দিকে নিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আমরা দেখলাম 1991 সালে সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্রের ভাঙন হয়। সোভিয়েত রাশিয়াতে সংবিধানে উল্লেখ ছিল যে রাজ্যগুলি বিচ্ছিন্ন হতে পারবে, সেই কারণে এবং আর্থিক সংকটের কারণে বিভিন্ন অংশে আন্দোলন দেখা দিলে 15টা রাষ্ট্র তৈরি হয় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে রাশিয়া রাষ্ট্র তৈরি হয়। এইভাবে সোভিয়েতের ভাঙন এবং দ্বিমেরুবাদের অবসান, এর ফলে দ্বিমেরুবাদের অবসান ঘটে, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্র একাধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। একে বলা হয় একমেরুবাদ। এবং তবে কি ঠান্ডা যুদ্ধ এখন নেই? আছে। ঠান্ডা যুদ্ধ এখন অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধে পরিণত হয়েছে। আর্থিক ক্ষেত্রে যে যুদ্ধ, এটাকেও একটা ঠান্ডা যুদ্ধ বলা যায়। রাজনৈতিক ক্ষেত্রে সরাসরিভাবে একটা দেশ আরেকটা দেশকে আধিপত্য বিস্তার করতে পারছে না, সেখানে সনদের যে নিয়ম আছে, জাতিপুঞ্জের সনদের যে নিয়ম, সেই নিয়মে বাধা আছে, সেই কারণে এটা সক্ষম হচ্ছে না। এই অবধি আজকে আমি আলোচনা করলাম। পরবর্তীকালে আরও এই চ্যাপ্টারে যেসব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আলোচনা এখানে আমি শেষ করলাম। বা এটা পয়েন্টগুলো বুঝবে আর বইটা পড়বে, বইয়ের চ্যাপ্টারটা পড়বে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নেবে। তারপরে আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো। শর্ট কোশ্চেনের স্টাইলগুলো আমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেগুলো, সেগুলো করে আলাদা একটা ভিডিও বানাবো, সেটাতে গুরুত্ব দিতে হবে।